রহিম। প্রিয় শিক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগত। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতি অংশের পারিভাষিক শব্দ ও অনুবাদ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে জানব পারিভাষিক শব্দ সম্পর্কে। পারিভাষিক শব্দ সম্পর্কে জানাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে পারিভাষিক শব্দ এবং অনুবাদ এই দুইটা জিনিসকে অনেক সময় আমরা এক করে ফেলি, কিন্তু দুইটা বিষয় কিন্তু এক না। দুইটা বিষয়ের মধ্যে অনেক তফাৎ আছে। আমরা যদি পারিভাষিক শব্দ সম্পর্কে সঠিকভাবে জানতে পারি তাহলে সেই তফাৎটাও বুঝতে পারব। প্রথমে দেখে নেওয়া যাক যে পরিভাষা বা পারিভাষিক শব্দ কী। পরিভাষা বিষয়টা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব পরিভাষার মধ্যে দুইটা অংশ আছে, একটা পরি আর একটা ভাষা। অর্থাৎ ভাষা শব্দের আগে পরি উপসর্গ যোগে পরিভাষা শব্দ গঠিত হয়েছে। এর অর্থ হচ্ছে কি বিশেষ ভাষা। আমরা জানি যে কোনো শব্দের পূর্বে উপসর্গগুলো বসে কি করে একটা বিশেষ অর্থ প্রকাশ করে। তো ভাষার আগে এই পরি উপসর্গ বসে বিশেষ ভাষা এই অর্থটা এখানে প্রকাশ করেছে। তাহলে পারিভাষিক শব্দ অর্থ হলো কি কোনো ভাষায় বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ। পারিভাষিক শব্দগুলো কেন এসেছে? নানান কারণে আজকের পৃথিবীতে রাষ্ট্রগুলো খুব কাছাকাছি এসেছে, ভাষাগুলো কাছাকাছি চলে এসেছে, এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ অত্যন্ত কাছাকাছি হয়ে গেছে। তো এই যে মিশ্রণ, এই মিশ্রণের ফলে অনেক শব্দ এক ভাষা থেকে আরেক ভাষায় চলে যাচ্ছে। তো এক ভাষা থেকে আরেক ভাষায় শব্দ তিনভাবে যেতে পারে। একটা অনুবাদ হয়ে যায়, আর একটা পারিভাষিক হিসাবে যায়, আর একটা কৃতঋণ হিসাবে, অর্থাৎ শব্দটার কোনো পরিবর্তন ছাড়াই সেটাকে গ্রহণ করা হতে পারে। এখন কথা হচ্ছে অনুবাদ থাকার পরেও পারিভাষিক রূপ দেওয়া প্রয়োজন কেন? পারিভাষিক রূপ দেওয়া প্রয়োজন এই কারণে যে পারিভাষিক শব্দ ব্যবহারটা নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ। সেখানে বিশেষ করে এক এক ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্র, ধর্মের, সমাজ বা যে কোনো জায়গায় হোক, ক্ষেত্রে একটা শব্দ এক এক অর্থে ব্যবহৃত হতে পারে। তো যখন একটা নির্দিষ্ট ক্ষেত্রে একটা শব্দ একটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হবে তখন সেই শব্দটাকেই বলা হবে পারিভাষিক শব্দ। তাহলে সাধারণত বিজ্ঞান, দর্শন, অর্থনীতি, ধর্মতত্ত্ব, ভাষাতত্ত্ব, সমাজতত্ত্ব প্রভৃতি শাস্ত্রীয় বিষয়ের শব্দের প্রয়োজনেই কোনো ভাষাতে পরিভাষা সৃষ্টি হয়ে থাকে। এখন একটাই শব্দ বিজ্ঞানে এক অর্থে ব্যবহৃত হতে পারে, দর্শনে আর এক অর্থে, অর্থনীতিতে বা ধর্মে বা ভাষায় সেটা অন্য অর্থে ব্যবহৃত হতে পারে। আমরা এ ধরনের অনেক শব্দ দেখব, শব্দগুলো ভাষাতত্ত্বে যে অর্থে ব্যবহৃত হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু সেই অর্থে ব্যবহৃত হচ্ছে না। যেমন আমরা প্রকৃতি বা প্রত্যয় একটা শব্দ যদি নেই, তাহলে প্রত্যয় শব্দটি আমরা দেখতে পাবো যে আমরা ব্যাকরণে প্রত্যয় বলতে কিন্তু প্রকৃতির সাথে যেই অংশ যুক্ত হয়ে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকেই বলা হচ্ছে প্রত্যয়। কিন্তু যদি আমরা অর্থনীতির ভাষায় যাই, প্রত্যয় বলতে একটা বিশ্বাসকে বোঝানো হয়। আমরা যে কোনো সাধারণ অর্থেও প্রত্যয় বলতে বিশ্বাসকে বুঝে থাকি। যেমন আমরা বলে থাকি দৃঢ় প্রত্যয়। তাহলে এখানে প্রত্যয় ভাষাতত্ত্বে বা ব্যাকরণে প্রত্যয়টা ব্যবহৃত হচ্ছে একটা বিশেষ অর্থে। অর্থাৎ একটা শব্দ যখন কোনো বিশেষ অর্থে ব্যবহৃত হবে তখন তাকেই বলা হবে পরিভাষা। তো ব্যাকরণে যে এই যে প্রত্যয়টা বিশেষ অর্থে ব্যবহৃত হচ্ছে, এই প্রত্যয়টাই হচ্ছে পারিভাষিক শব্দ। তো পারিভাষিক শব্দ একটি পরিপূর্ণ সংজ্ঞাকে নির্দেশ করে। পরিপূর্ণ সংজ্ঞা বলতে এটা শুধু অর্থ নয়, একটা পুরো জিনিসকেই পরিভাষা দ্বারা কি করা হয়, বিশ্লেষণ করা হয়ে থাকে। তো আমরা আরও বিস্তারিতভাবে জিনিসটাকে বোঝার জন্য পর্যায়ক্রমে এগুলো আলোচনা করব। বিশেষ করে আমরা যদি শব্দের অর্থ এবং পরিভাষার অর্থ ভিন্ন বা বিপরীত হতে পারি, এটা হওয়াটা খুব স্বাভাবিক। কারণ যে একটা ভাষায় শব্দ
তিনভাবে আসতে পারে। অনুবাদ আকারে আসতে পারে, পারিভাষিক হিসাবে আসতে পারে, আবার সরাসরি কৃতঋণী হিসাবে অর্থাৎ কোনো পরিবর্তন ছাড়াই আসতে পারে। আবার অনেক সময় আমরা শব্দকে কখনো বিকৃত করেও গ্রহণ করে থাকি। তো অনুবাদ এবং কৃতঋণের ক্ষেত্রে তেমন সমস্যা নেই, সমস্যা হয় পারিভাষিক রূপ নিয়ে। যেমন বিজ্ঞান শব্দটা সংস্কৃতে এর অর্থ ছিল ঈশ্বরানুভব, অপরোক্ষ জ্ঞান, তত্ত্বজ্ঞান বা বিশেষ জ্ঞান, কিন্তু বাংলায় এটি ইংরেজি সায়েন্স শব্দের পরিভাষা হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাই বাংলায় বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে কি নিয়মিত পর্যবেক্ষণ বা গবেষণার ফলে কোনো বিষয়ে লব্ধ জ্ঞান। ঈশ্বরানুভূতি এবং গবেষণা লব্ধ জ্ঞান একেবারে বিপরীত। দেখা যাচ্ছে পরিভাষার অর্থ সম্পূর্ণ ভিন্ন এবং এটি বর্তমানে একটি সুনির্দিষ্ট সংজ্ঞার জন্ম দিয়েছে। তাহলে সংস্কৃতে বিজ্ঞান বলতে আমরা যা বুঝব, বাংলায় সায়েন্স বলতে কিন্তু সেটা বোঝা যায় না বা সেটাকে বোঝানো হয় না। এই সায়েন্স একটা সংজ্ঞার জন্ম দিয়েছে, অর্থাৎ নিয়মিত পর্যবেক্ষণ এবং গবেষণার ফলে যে জ্ঞান অর্জন হয় সেটাকে ইংরেজিতে সায়েন্স এবং বাংলায় সেটাকে আমরা বিজ্ঞান দ্বারা প্রকাশ করে থাকি। তো আমরা এখন আলোচনা করে দেখব কিছু কিছু শব্দ। বিশেষ করে পরিভাষা যে শুধু বিদেশি শব্দের ক্ষেত্রে হবে তা কিন্তু নয়, এটা বাংলা শব্দের ক্ষেত্রেও পরিভাষা হতে পারে। আমি যেমন প্রত্যয়ের কথা বললাম, এরকম আমরা একটা শব্দ নিচ্ছি কি পদ। পদ শব্দটি আমরা জানি ব্যাকরণে আছে এবং আমরা জানি যে বিভক্তিযুক্ত প্রতিটা শব্দকেই কি বলা হয়, পদ বলা হয়। আর আরও জানি যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই পদ বলে। এই সংজ্ঞাটা আমরা পাচ্ছি কোথায়, ব্যাকরণের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা ক্ষেত্রটা পরিবর্তন করে দিই, যেমন আমরা ক্ষেত্র পরিবর্তন করলাম, সাধারণ অর্থ বলতে পদ বলতে আমরা পাকে বুঝে থাকি, চরণকে বুঝে থাকি। যদি আরেকটা ক্ষেত্র বা কবিতার ক্ষেত্রে চলে যাই, তাহলে আমরা পংক্তি বা কবিতার প্রতিটা লাইনকেই এক একটি পদ বলে। যেমন মধ্যযুগের এই কবিতাগুলোকে বলা হয়েছে বৈষ্ণব পদাবলী। এরপরে অধিকার। অধিকার বলতে যে একজন মানুষ যেটা অধিকার করে থাকে, অর্থাৎ চাকরিজীবী একজন যিনি চাকরি করছেন, তিনি আমরা বলে থাকি যে তিনি কোন পদে চাকরি করেন। অর্থাৎ চাকরির ক্ষেত্রে যদি আমি বলি যে উনি কোন পদে চাকরি করেন, তখন কিন্তু আর আমি বিভক্তিযুক্ত শব্দকে বুঝবো না বা কবিতার চরণ বা পংক্তিকে বুঝবো না বা পাকেও বুঝবো না। আমি বুঝবো উপাধিকে, অর্থাৎ তিনি কোন পদে চাকরি করছেন। আবার যদি খাবারের ক্ষেত্রে দেখি, তাহলেও কিন্তু সেই একই ঘটনা। অর্থাৎ রান্নার কত ধরনের পদ আছে, অথবা আজকে কতগুলো পদ রান্না করা হয়েছে, এই সমস্ত বিষয়গুলো এই পদ দ্বারা প্রকাশিত হয়। তো এই যে এক এক জায়গায় এই পদ শব্দটি এক একটি বিশেষ অর্থে প্রকাশিত হচ্ছে, এই বিশেষ অর্থে যখনই সেটি ব্যবহৃত হবে তখনই তাকে বলা হবে পারিভাষিক শব্দ। আবার আরেকটা শব্দ যদি আমরা নিই, প্রকৃতি। প্রকৃতি আমরা কাকে বলি? সচরাচর প্রকৃতি বলতে আমরা শব্দ বা ক্রিয়ার মূলকেই বুঝে থাকি, কিন্তু আমরা যদি ভূগোলের ক্ষেত্রে আসি বা সাধারণ বর্ণনার ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে যদি আসি, তাহলে দেখব যে যেটা নেচার, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে এই সব কিছুকেই আমরা কি বলছি, পরিবেশ বলছি বা প্রকৃতি বলছি। তো এই যে আমরা প্রকৃতির দুইটা এখানে আমি দেখাইছি, একটা ব্যাকরণের ক্ষেত্রে, একটা সাধারণ ক্ষেত্রে। সাধারণ ক্ষেত্রে প্রকৃতি একটা রূপ, একটা অর্থ, ব্যাকরণের ক্ষেত্রে একটা অর্থ। এই যে ব্যাকরণের ক্ষেত্রে প্রকৃতিটা একটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হচ্ছে, এখানে প্রকৃতিটা হচ্ছে পারিভাষিক শব্দ। এরপরে আমরা দেখি যে পরিভাষা এবং শব্দের মধ্যে পার্থক্য। আসলে পরিভাষা এবং শব্দের মধ্যে পার্থক্য আছে, এটা আমরা অনেক সময় এটাকে এক করে দেখি, কিন্তু এটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন আমরা বলছি কি যে কোনো জ্ঞান ক্ষেত্রের বৈশিষ্ট্য জ্ঞাপক ধারণার সংজ্ঞার্থ বা নাম হচ্ছে কি পরিভাষা। অর্থাৎ জ্ঞান ক্ষেত্র বলতে আমরা বিজ্ঞান হতে পারে, সাহিত্য হতে পারে, সমাজ হতে পারে, ধর্ম হতে পারে। যে কোনো জায়গায় যখন কোনো একটা বিষয়কে
বিশেষভাবে আমরা চিহ্নিত করব, বিশ্লেষণ করব, তখনই সেটাকে বলা হবে পরিভাষা বা পারিভাষিক শব্দ। কিন্তু শব্দ হচ্ছে কি ভাষায় ব্যবহৃত কোনো অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি। তাহলে পরিভাষা একটা শব্দ, সেটাও ধ্বনি দ্বারা তৈরি, কিন্তু সেটা হচ্ছে কি একটা বিষয়কে ধারণ করছে এবং সেই বিষয়টাকে ব্যাপকভাবে ধারণ করছে। আর ধ্বনি সমষ্টি যার অর্থ থাকবে সেটাকে আমরা বলছি শব্দ। তাহলে দুইটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। তাই আমরা বলতে পারবো কি যে সব শব্দই পারিভাষিক শব্দ নয়, কিন্তু সকল পারিভাষিক শব্দই হচ্ছে কি সাধারণ শব্দ। এরপরে আমরা দেখি পারিভাষিক শব্দ ও বিদেশি শব্দ, অর্থাৎ যেগুলোকে আমরা অনুবাদ বলে থাকি, তার মধ্যে পার্থক্য। পারিভাষিক শব্দ এবং বিদেশি শব্দের মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো আমরা একটু আলোচনা করে দেখি। বিশেষ করে পারিভাষিক শব্দ হলো বিদেশি বা দেশীয় কোনো ভাষার মূল শব্দ বা তার অনুবাদ বা মূল শব্দের কিছুটা পরিবর্তিত রূপ। তাহলে বিদেশি বা দেশীয় কোনো ভাষা, অর্থাৎ সেটা বিদেশি শব্দ হতে পারে, অর্থাৎ ইংরেজি, আরবি, ফার্সি, স্প্যানিশ, পর্তুগিজ, যে কোনো ভাষারই হতে পারে তার, অথবা দেশীয় শব্দ। আমি দেশীয় শব্দগুলোই বললাম তোমাদের, যেমন প্রকৃতি বললাম, প্রত্যয় বললাম, পদ বললাম। এই সমস্ত শব্দগুলোর আমরা পরিবর্তিত রূপ যেগুলো, সেগুলোকে আমরা পারিভাষিক শব্দ বলছি। আবার বিদেশি শব্দ হলো বিদেশি ভাষার মূল শব্দ। যেমন আমরা একটা শব্দ নিই, যদি ফাইল, ফাইল শব্দটা আমরা যখন নিচ্ছি তখন সেটা হচ্ছে সরাসরি বিদেশি ভাষার মূল শব্দ। কিন্তু যখন আমরা সেই শব্দটার আমরা পারিভাষিক রূপ নিচ্ছি কি নথি, তখন কিন্তু সেটা পারিভাষিক শব্দ হয়ে যাচ্ছে, এটা কিন্তু আর বিদেশি শব্দ থাকছে না। এরপরে কিছু বিদেশি শব্দ বাংলা ভাষায় নিত্য ব্যবহারে স্থায়ী আসন লাভ করেছে, সেগুলোর পরিভাষা করার প্রয়োজন নেই। এখন আমরা কিছু কিছু শব্দ নিয়ে সমস্যায় পড়ি। যেমন আমরা বলি যে কম্পিউটারের অমুক ফাইলটা ওপেন করো। এখানে ফাইল শব্দটাকে ফাইল হিসাবেই আমরাকে বুঝতে হবে, কিন্তু যদি আমরা অফিসে যাই তখন কিন্তু সেখানে ফাইল শব্দটার ক্ষেত্রে নথি বিষয়টা ব্যবহৃত হয়ে আসছে। তো সেই দিক থেকে আমরাকে দেখতে হবে যে কোন ক্ষেত্রে কোন শব্দটা প্রচলিত। তো দেখা যাচ্ছে কিছু শব্দ আছে যে শব্দগুলো সেই ক্ষেত্রে একদম ব্যবহার হয়ে স্থায়ী আসন লাভ করেছে, সেগুলোর পরিভাষা করার কোনো প্রয়োজন নেই। যেমন আনারস, চেয়ার, আমরা কিন্তু এগুলোর কোনো পরিভাষা করতে পারবো না। আরও অনেক শব্দ আছে যেগুলোর কি আমরা পরিভাষা করতে পারবো না। আমরা নিত্য ব্যবহার্য যে জিনিসগুলো ব্যবহার করি, বিশেষ করে বাসায় বা বাইরে বের হই, যখন আমরা সকালে উঠেই ব্রাশ করছি পেস্ট দিয়ে, আমরা এগুলোর কোনো পরিভাষা তৈরি করতে পারবো না। আমরা রিকশায় করে যাচ্ছি, আমরা কিন্তু কোনো পরিভাষা তৈরি করতে, রিকশার পরিভাষা তৈরি করতে পারবো না। তাহলে এভাবে দেখা যাচ্ছে যে আমরা বিদেশি শব্দ হলেই যে সেগুলোর পরিভাষা তৈরি করতে হবে তা না। বিশেষ করে যেগুলো নিত্য ব্যবহার হচ্ছে এবং মানুষের মাঝে সেগুলো স্থায়ী আসন লাভ করে ফেলেছে, সেগুলোর পরিভাষার কোনো প্রয়োজন নেই। কিছু বিষয় আছে যেগুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে ওইসব বিষয়ের পরিভাষা জানা প্রয়োজন। বিশেষ করে আমাদের বিজ্ঞানের যে বিষয়গুলো আছে, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, এ সমস্ত জায়গায় এক একটা শব্দ কিন্তু এক এক অর্থে ব্যবহৃত হয়। বিশেষ করে আমরা বল বলতে যে জিনিসটা বুঝি, অর্থাৎ আমি যদি খেলার কথা বলি তাহলে বল এক ধরনের অর্থ প্রকাশ করবে, কিন্তু যদি আমি পদার্থবিদ্যায় যাই তখন কিন্তু বল একই শব্দ, একই বর্ণ দ্বারা গঠিত, তখন কিন্তু তার অর্থ হয়ে যাবে আলাদা। তো যাই হোক, আমাকে পদার্থবিদ্যায় যদি একটা শব্দর অর্থ আমি বুঝতে চাই, তাহলে ওই বিষয়ের আমাকে ওই পারিভাষিক জ্ঞানটা কিন্তু জানতে হবে। নিশ্চয় খেলার মাঠের বলকে আমরা পদার্থবিদ্যায় বল হিসাবে ব্যবহার করব না। এরপরে আমরা পরিভাষা নির্মাণের রীতি, অর্থাৎ কিভাবে পরিভাষা নির্মাণ করা হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য পরিষদের ভাষ্য অনুযায়ী 5টি রীতি অনুসরণ করে পরিভাষা নির্মাণ করা যাবে। এটা যে 5টি রীতি থাকবে এমন কথা নয়,
এটা অনেক আন্তর্জাতিক ভাষা ও সাহিত্য পরিষদের রীতি অনুযায়ী তারা 5টা বলেছে। এটা সংখ্যাটা যে 5টাই হবে এমন কথা নয়, এটা কম বেশি হতে পারে। আমি কয়েকটা বিষয় আলোচনা করছি। প্রথম হচ্ছে দর্পায়ন। দর্পায়ন হচ্ছে কি, যে ইংরেজি বা বিদেশি ভাষার উচ্চারণ অপরিবর্তিত রেখে যখন পরিভাষা নির্মাণ করতে হবে তখন কতগুলো বিষয়কে আমাদেরকে কি করতে হবে, সামনে রেখে তারপরে সেগুলোর পরিভাষা তৈরি করতে হবে। তো প্রথমে আমরা পাচ্ছি কি দর্পায়ন, আমাদেরকে বিদেশি শব্দের যে উচ্চারণ আছে সেই উচ্চারণটা একদম রেখে দিতে হবে। যেমন আমরা উচ্চারণ করছি চেয়ার, আমরাকে বিদেশি এই শব্দটার চেয়ারই রেখে দিতে হবে, একে চেঞ্জ করা বা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে রূপায়ণ, অর্থাৎ আংশিক পরিবর্তন করে, অর্থাৎ ইংরেজি বা বিদেশি যে শব্দটা আছে সেই শব্দটাকে আমরা কি করব, আংশিক পরিবর্তন করে তারপরে আমরা এটা করতে পারবো। তো যেমন আমরা পাচ্ছি কি, হসপিটাল থেকে আমরা একটু পরিবর্তন করে তার পারিভাষিক রূপ করেছি কি হাসপাতাল, ডক্টর থেকে আমরা করেছি কি ডাক্তার, বটল থেকে আমরা করেছি বোতল। অর্থাৎ এগুলো রূপায়ণের মাধ্যমে আমরা কি করেছি, এর আংশিক পরিবর্তন করে দিয়েছি। এরপরে হচ্ছে নির্মাণ। নির্মাণটা কি, একদম যেটা ব্যাকরণের নিয়ম আছে সে অনুযায়ী সম্পূর্ণ নতুন শব্দ নির্মাণ। যেমন আমরা বলেছি যে ফাইল শব্দ, আমরা একটা বিদেশি শব্দ পেয়েছি ফাইল, সেই শব্দ থেকে একদম নতুন একটা পারিভাষিক শব্দ নির্মাণ করেছি, সেটা হচ্ছে কি নথি। এরপরে আসে কি নবায়ন। নবায়ন হচ্ছে কি, অব্যবহৃত শব্দের সম্পূর্ণ বা আংশিক অর্থ পরিবর্তন, আংশিক বানান পরিবর্তন বা পরিবর্তন না করে, অর্থাৎ শব্দটা তেমন ব্যবহৃত হয় না সেই শব্দটার কি করা হচ্ছে, আমরা বানান পরিবর্তন করে দিতে পারি, তার আংশিক বানান পরিবর্তন করি, বা পরিবর্তন না করেও আমরা কি করতে পারি, একটা পারিভাষিক শব্দ তৈরি করতে পারি। এরপরে কৃতঋণ। কৃতঋণ মানে কি, যেটাকে ঋণ হিসাবে গ্রহণ করা হয়। অর্থাৎ আমরা যেমন একটা গ্রেন শব্দ পেয়েছি, গ্রেন শব্দের আমরা কোনো বাংলা করার জন্য বাংলা শব্দকে পারিভাষিক শব্দ হিসাবে গ্রহণ করিনি, আমরা একটা ফার্সি শব্দ সবুজকে এর পারিভাষিক রূপ হিসাবে গ্রহণ করেছি। এই সবুজ শব্দের কোনো বাংলা নেই, তাই এখানে আমরা গ্রিন শব্দকে পারিভাষিক সবুজ ফার্সি শব্দ দিয়ে বাংলা ভাষায় কি করেছি, পরিভাষা হিসাবে গ্রহণ করেছি। একই অর্থ নির্দেশের জন্য বিভিন্ন শব্দ এবং বিভিন্ন অর্থ নির্দেশের জন্য একই শব্দ বৈজ্ঞানিক তথ্যাদির সুষ্ঠু প্রকাশ ব্যাহত করে, বিধায় যথাসম্ভব একটি মাত্র বাংলা প্রতিশব্দ নির্বাচন করতে হবে। আসলে কথা হচ্ছে কি, যে যখন আমরা পরিভাষা করব তখন পরিভাষার কোনো সমার্থক শব্দ থাকবে না। অর্থাৎ ফাইলের পরিভাষা করেছি আমরা নথি, এই নথি শব্দের কোনো সমার্থক শব্দ থাকা চলবে না, একটাই শুধু নথি শব্দটাই ব্যবহৃত হবে। যদি আমরা সমার্থক শব্দ দিতে যাই তাহলে কিন্তু পরিভাষা ভুল হয়ে যাবে। আমরা কি খেয়াল করতে হবে যে পারিভাষিক শব্দ করার সময় আমরা বিদেশি যে শব্দটার পারিভাষিক শব্দ করব, পরিভাষা তৈরি করব, বাংলায় তার পরিভাষা হবে একটা শব্দ, তার কোনো সমার্থক শব্দ পরিভাষা হিসাবে গণ্য হবে না। এরপরে বিদেশি ভাষার সমার্থক শব্দসমূহের জন্য পৃথক পৃথক পরিভাষা বা প্রতিশব্দ তৈরি করা যাবে না। অর্থাৎ সমার্থক শব্দ বিদেশি অনেকগুলো আছে, আমরা এরকম শব্দ তো পাই, তার জন্য পৃথক পরিভাষা তৈরি করার দরকার নেই, তার জন্য কি করতে হবে, একটাই পরিভাষা তৈরি করতে হবে। এরপরে বাংলায় কোনো প্রতিশব্দ বর্তমান না থাকলে আগত শব্দটি প্রয়োগ করা যাবে না। যেমন বাংলায় ওর কোনো প্রতিশব্দই নেই, যেমন উদাহরণ দিই যে পুলিশ চোরকে ধরতে এসেছে, পুলিশের কোনো বাংলা প্রতিশব্দ নেই, তাহলে যেহেতু বাংলা কোনো প্রতিশব্দই নেই তাই আগত শব্দটি প্রয়োগ করে দেওয়া যায়। যেমন পুলিশকে আমরা বাংলা কোনো শব্দ দিয়ে প্রকাশ করি না, আমরা পুলিশকে পুলিশই বলি, তাই পুলিশের পারিভাষিক শব্দ হবে পুলিশ। বাংলায় টেকসই শব্দ প্রতিশব্দ না থাকলে প্রয়োগ আগত শব্দটি ব্যবহার করা যাবে। যেমন ছেলেমেয়েরা টেলিভিশন দেখছে,
টেলিভিশন শব্দের বাংলা প্রতিশব্দ দূরদর্শন, তবে এই শব্দটি টেকসই নয়। টেকসই নয়, আমরা এরকম অনেক শব্দ নিয়েছি, যেমন চেয়ারকে বলেছি কি কে দ্বারা, কিন্তু এই শব্দটিও তেমন টেকসই হয় নাই। আমরা টেবিলকে বলেছি চার পায়া, এই শব্দটিও টেকসই হয়নি, অর্থাৎ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তাই এই সমস্ত শব্দগুলো যেহেতু গ্রহণযোগ্যতা পায়নি বা ব্যবহার তেমন হয় না, তাই আমরাকে সরাসরি সেই শব্দটাই, মূল শব্দটা ব্যবহার করাটাই হচ্ছে কি উত্তম। এরপরে বাংলা প্রতিশব্দটি সর্বসাধারণের বোধগম্য না হলে আগত শব্দটি ব্যবহার করা যাবে। তো যেমন বোধগম্য নয়, আমরা তার একটা বাংলা শব্দ পেয়েছি, যেমন অক্সিজেন শব্দটা মানুষ সবাই বুঝে থাকে যে অক্সিজেন কাকে বলে, কিন্তু অম্লজান কিন্তু অনেকেই বোঝে না। তাই এক্ষেত্রে একটা আমাদের ভিতরে দ্বিধা থেকে যায় যে অক্সিজেনের এবং অম্লজানের মধ্যে যে কোনটার সাথে মানুষ বেশি পরিচিত। তো আমরা হয়তো অক্সিজেনের ক্ষেত্রে অম্লজান ব্যবহার করছি, কিন্তু অনেক শব্দ আছে যার প্রতিশব্দ বাংলায় আছে, কিন্তু সেই শব্দটা বোধগম্য নয়, প্রচলিত নয়, বিধায় সেই শব্দটা ব্যবহার না করাই উত্তম, না করাই ভালো। তো আমরা দেখি একটা উদাহরণ দিই যে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34°C। ডিগ্রির প্রতিশব্দ হচ্ছে মান নির্ণয়, কিন্তু এটি দ্বারা ডিগ্রির কোনো ভাবই প্রকাশ পায় না। আমরা যদি বলি যে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 মান নির্ণয়, তাহলে কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না। তাহলে যদি বুঝতে না পারি তাহলেই কিন্তু সমস্যা। তাই এক্ষেত্রে যে শব্দটা দ্বারা বোঝা যাবে আমরাকে পারিভাষিক শব্দ হিসাবে সেটাকেই ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিগ্রি শব্দটাই এখানে ব্যবহার করতে হবে। বাংলা প্রতিশব্দ মান নির্ণয় ব্যবহার করাটা শ্রেয় হবে না, ভালো হবে না, তাই ডিগ্রি লেখাই শ্রেয়। এরপরে যেসব ইংরেজি শব্দ বা নাম আমাদের দেশের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী, গবেষক এবং সাধারণ মানুষের নিকট খুব পরিচিত, সেগুলোর অনুবাদ না করে সরাসরি গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ আমরা যারা আছি, অর্থাৎ শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সব মানুষের কাছেই পরিচিত। যেমন আমরা মোবাইল ফোনের কথা বলে দেখি, যেমন মোবাইল ফোনে কল করা, মেসেজ করা, এই যে বিষয়গুলো, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, এসব বিষয়গুলো শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকল মানুষই কিন্তু বুঝে থাকে, যদিও এগুলো বিদেশি শব্দ। বরং এগুলোর যদি আমরা বাংলা করি তাহলে দুর্বোধ্য হয়ে উঠবে। তো এই সমস্ত শব্দের আর পারিভাষিক শব্দ বা তার প্রতিশব্দ নির্ধারণের কোনো প্রয়োজন নেই, সরাসরি সেগুলোকে আমরাকে কী করতে হবে, ব্যবহার করতে হবে। যেমন লিটার, মিটার, ফ্রিজ ইত্যাদি। এরপরে অফিস আদালত, আদালতে বহুল ব্যবহৃত আগত শব্দটি ব্যবহার করা যাবে। বিশেষ করে চলে আসছে শব্দটা আগে থেকেই এবং খুব ব্যবহৃত হচ্ছে, সেই শব্দটাকে আমরা অপরিবর্তিত রূপেই ব্যবহার করতে পারবে। যেমন বিল জমা দেওয়া হোক, এখানে বিলের পরিবর্তে অন্য কোনো শব্দ প্রয়োগ করা ঠিক নয়, অর্থাৎ এখানে আমরাকে বিল শব্দটাকে কি করতে হবে, প্রয়োগ করতে হবে। এরপরে বহুল ব্যবহৃত যেসব বিভাষী শব্দের প্রতিশব্দ ইতিমধ্যে রয়েছে বা মূল ভাষার শব্দটি প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে, সেসব শব্দ বৈজ্ঞানিক কল্পকাহিনীতে ব্যবহৃত শব্দ, যন্ত্রপাতি, প্রসাধনী, ক্রীড়া সামগ্রী, নতুন আমদানিকৃত পণ্য বা সরঞ্জাম ও বহুল প্রচলিত বিশেষ্য পদের অপরিবর্তিত রাখার যথাসম্ভব চেষ্টা করতে হবে, তবে তা আরোপিত শর্তাদি মেনে। অর্থাৎ এ সমস্ত জায়গায় যে শব্দগুলো আসছে সেই শব্দগুলো আমরা তো অনেক শব্দ একটু বিকৃত করে নিয়েছি, যেমন হসপিটালকে আমরা হাসপাতাল বানাইছি। তো এই সমস্ত জায়গায় যে শব্দগুলো আসছে বলা হচ্ছে সেগুলোকে সরাসরি গ্রহণ করতে হবে, তবে সেগুলোর কোনো রকম বিকৃতি বা পরিবর্তন ছাড়াই সেগুলোকে আমরাকে কী করতে হবে, গ্রহণ করতে হবে। এরপরে জটিল ও দুর্বোধ্য শব্দ পরিহার করে সহজ সরল বাংলা শব্দ গ্রহণ করতে হবে। জটিল শব্দ যেমন ফ্রিজিং পয়েন্ট, এর আমরা নিয়েছি হিমাঙ্ক, আবার নিয়েছি মস্ট শব্দটার আমরা বাংলা প্রতিশব্দ বা পারিভাষিক শব্দ নিয়েছি আর্দ্র, আর্দ্র নিয়েছি, স্কালের নিয়েছি করটি। এই সমস্ত শব্দগুলো আমাদের ব্যবহারের কারণে আমাদের কাছে জটিল হলেও কিন্তু সহজ হয়ে গেছে। কিন্তু
ওই রকমই আরেকটা বহুল প্রচলিত শব্দ হচ্ছে থার্মোমিটার। এর বাংলা শব্দ কিন্তু আছে ঘর্মমান, কিন্তু ঘর্মমান শব্দটা মানুষের কাছে তেমনভাবে গৃহীত হয়নি। যেমন আমরা মোবাইল ফোন শব্দটার অনেকে অনেক নামকরণ করেছেন, কেউ বলেছেন মুঠোফোন, এই ধরনের বললেও সেটা কিন্তু মানুষের কাছে গৃহীত হয়নি বা মানুষ সেটাকে গ্রহণ করেনি, তাই আমরা সেটাকে মোবাইল ফোন হিসাবেই ব্যবহার করছি। তাই থার্মোমিটারের পরিভাষা ঘর্মমান একটা তৈরি করা হলেও সেটা গৃহীত হয়নি। পারিভাষিক শব্দটি মূল শব্দের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হয়, অর্থাৎ আমরা দেখব যে এমন একটা শব্দ তৈরি করতে হবে, আমরা যেই শব্দটার পারিভাষিক, যে বিদেশি শব্দটার পারিভাষিক শব্দ তৈরি করছি সেই শব্দটার সাথে যেন সঙ্গতিপূর্ণ হয়। তো অবশ্যই যেমন প্রাইমারি শব্দটি এসেছে ল্যাটিন প্রিমাস শব্দ থেকে, প্রিমোস শব্দ থেকে এসেছে। তো প্রিমোস শব্দের অর্থ হচ্ছে কি প্রথম, সেদিক থেকে ইংরেজি শব্দটির বাংলা পরিভাষা করা হয়েছে প্রাথমিক। তাহলে এই দিক থেকেও কিন্তু এটা সফল হয়েছে বা বলবো যে এটা মূল শব্দের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে আমরা দেখি বা দেখতে পাচ্ছি যে আসলে পারিভাষিক শব্দ নির্ণয়ের ক্ষেত্রে আমরাকে নিয়মগুলো মানতে হবে, এটা যেমন ঠিক, আমরাকে বুঝতে হবে যে পারিভাষিক শব্দ কিন্তু অনুবাদ নয়। পারিভাষিক শব্দটা হচ্ছে একটা, আমরা যেমন নাউন হিসাবে ব্যবহার করে থাকি একটা শব্দের নাম হিসাবে, পারিভাষিক শব্দগুলো অনেকটা সেই রকমই। অর্থাৎ বিদেশি একটা শব্দকে এই শব্দটা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং এর কোনো প্রতিশব্দ থাকবে না, একটা শব্দ দিয়েই কি করতে হবে, এটাকে আলোচনায় নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমরা উদাহরণ হিসাবে অনেকগুলো দেখাইছি। আমরা যদি ইংরেজি শব্দের ক্ষেত্রে যে শুধু আমরা পরিভাষা করছি তা না, আমরা যদি আরবি শব্দের ক্ষেত্রে দেখি, বিশেষ করে আমাদের দেশে যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সেই অনুযায়ী এখানে প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহৃত হয়। বিশেষ করে মুসলমানদের নামাজ বা ইবাদত সংক্রান্ত যত শব্দ সবগুলো হয় আরবি না হয় ফার্সি। যেমন আমরা নামাজ শব্দটা ব্যবহার করে থাকি, এর যথাযথ কোনো বাংলা প্রতিশব্দ কিন্তু নেই এবং এর কোনো পরিভাষাও আমরা তৈরি করিনি, আমরা সরাসরি নামাজ শব্দটাই ব্যবহার করছি। এরকম অনেক শব্দ আছে যেই শব্দগুলোকে আমরা কোনো রকম পরিবর্তন ছাড়াই আমরা কি করছি, বাংলায় ব্যবহার করছি। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে একটু খেয়াল করি তাহলে দেখব যে অনুবাদ এবং পরিভাষার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যের জায়গাটা হচ্ছে বিষয়টা বোঝার, অর্থাৎ অনুবাদ হচ্ছে কি একটা শব্দকে বাংলায় রূপান্তর, আর পরিভাষা হচ্ছে কি যে একটা বিদেশি শব্দকে প্রকাশ করার জন্য বাংলা একটা শব্দ, যেই শব্দটা এক এক ক্ষেত্রে এক এক অর্থে ব্যবহৃত হতে পারে। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় দেখি যে সেলফোন অথবা সেল, এই যে এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত শব্দগুলো যে ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এক এক ক্ষেত্রে, যখন অর্থনীতির ক্ষেত্রে যাচ্ছে তখন একরকম অর্থ হচ্ছে, যখন ফিজিক্সের ক্ষেত্রে যাচ্ছে একরকম অর্থ হয়ে যাচ্ছে, যখন বায়োলজির ক্ষেত্রে যাচ্ছে আরেক রকম অর্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা শব্দ যখন এক এক ক্ষেত্রে একটা বিশেষ অর্থে ব্যবহৃত হবে তখনই তাকে বলা হবে পারিভাষিক শব্দ। তো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা সুযোগ পেলে পারিভাষিক শব্দ নিয়ে কিছু আলোচনা, বিশেষ করে পারিভাষিক শব্দ নির্ণয়, অর্থাৎ ইংরেজির থেকেই বেশিরভাগ পারিভাষিক শব্দগুলো বাংলায় তৈরি করা হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। পারিভাষিক শব্দের আলোচনা এখানে শেষ করছি। আমরা এবার আলোচনা করব অনুবাদ নিয়ে। তো আমরা অনুবাদ নিয়ে আলোচনায় স্বাভাবিকভাবে প্রথম প্রশ্নটা আসে যে অনুবাদ কাকে বলে। আমরা একটু আলোচনা করে দেখি যে অনুবাদ কি। প্রথমে আমরা দেখি যে অনুবাদ কাকে বলছে। অনুবাদ হচ্ছে ভাষান্তর। ভাষান্তর মানে কি? এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর। তাহলে পৃথিবীর যে কোনো দেশে বা যে কোনো একটা ভাষা থেকে অন্য যে কোনো ভাষায় রূপান্তর করার নামকেই বলা হচ্ছে অনুবাদ।
তাহলে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করার নামই অনুবাদ। কোনো ভাষায় লিখিত কোনো গ্রন্থ, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ কিংবা অন্যান্য বিষয়কে তার মূল ভাব অক্ষুণ্ণ রেখে অপর কোনো ভাষায় রূপান্তর করাকে অনুবাদ বা ট্রান্সলেশন বলে। তবে এক ভাষার শব্দের স্থলে অন্য ভাষার শব্দ বসিয়ে দিলেই অনুবাদ হয় না। সুন্দর ও যথার্থ অনুবাদ করতে হলে সংশ্লিষ্ট ভাষায় বিশেষ জ্ঞান থাকা প্রয়োজন। অর্থাৎ অনুবাদ যখন আমরা করব তখন অনুবাদ বলতে কিন্তু শুধুমাত্র বিদেশি যেই বিষয়টাকে, অর্থাৎ একটা গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, বা প্রবন্ধ হতে পারে, বা বিজ্ঞান ভিত্তিক রচনা হতে পারে, বা ধর্ম বিষয়ক কোনো রচনা হতে পারে, সেটাকে যখন আমরা আরেকটা ভাষায় রূপান্তর করব তখন শুধুমাত্র সেখানকার শব্দগুলোর, হয়তো আমরা বাংলায় অনুবাদ করছি, সেখানকার শব্দগুলোর বাংলা ভাবটা দিয়ে দিলেই কিন্তু হবে না, যথার্থ অনুবাদ হবে না। অনুবাদ করার জন্য কিন্তু যথেষ্ট জ্ঞান থাকা লাগবে। বিশেষ করে তিনি যে ভাষা থেকে অনুবাদ করছেন সেই ভাষায় জ্ঞান থাকা লাগবে, কারণ যদি সেই ভাষায় জ্ঞান না থাকে তাহলে তিনি বিষয়টাকে অনুধাবন করতে পারবেন না যে আসলে এখানে লেখক এই শব্দের দ্বারা কি বোঝাতে চেয়েছেন। তো যাই হোক, আমরা সংজ্ঞাটা জানলাম যে ভাষায় রূপান্তর, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরটাই হচ্ছে কি অনুবাদ। অর্থাৎ কোনো একটা বিষয় যখন এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা হবে তখনই তাকে অনুবাদ বা ট্রান্সলেশন বলা হবে। এখন আমরা দেখব যে অনুবাদের প্রয়োজন কেন। আসলে অনুবাদের প্রয়োজন অনেক, বিশেষ করে আজকের বিজ্ঞানের যুগে মানুষ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। যেমন আজকে এই যে করোনা ভাইরাসের প্রাক্কালে আমরা জানি যে নানান দেশ এর প্রতিষেধক বা টিকা আবিষ্কারের চেষ্টা করছেন। অনেক জায়গায় এই ভাইরাসের নানান বিষয় নিয়ে অনেকে গবেষণা করছেন। তো এই যে গবেষণাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু ভিনদেশি ভাষায়, যেমন রাশিয়ায় হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, চীনে হচ্ছে, সবাই নিজ নিজ ভাষায় সেগুলো করছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে গবেষণার সুযোগ কম, বা আমরা সেই গবেষণা করতে পারছি না, কিন্তু আমাদের তো সেটা জানা প্রয়োজন। এই যে জানার প্রয়োজন, এই জানার প্রয়োজন থেকেই কি করতে হচ্ছে, আমাকে সেগুলোকে সেই সব ভাষা থেকে অনুবাদ করতে হচ্ছে। তো বিশেষ করে বিভিন্ন ভাষার সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা শাস্ত্রে রচিত মূল্যবান বক্তব্য সার্বজনীন করার জন্য একটা উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে ভাষায় রূপান্তর। এখন অনুবাদ প্রয়োজনীয়তা নানান আছে। যেমন আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন বীরের কথা আমরা জানি, আমরা বিভিন্ন যুদ্ধের কথা জানি, আমরা আগ্নেয়গিরির কথা জানি, আমরা সাগরের কথা জানি। তো সেই সমস্ত বিষয়গুলো আমরা শুনেছি, কিন্তু জিনিসগুলো কেমন এটা বুঝতে হলে তার সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে সেটা যদি পড়তে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, সেগুলোকে আমাদের ভাষায় অনুবাদ করতে হবে। তাহলে বিদেশি জ্ঞান, বিদেশি ভাষা বা বিদেশি তথ্য আমরাকে পেতে হলে কি করতে হবে, সেই সব বিষয়গুলোকে আমাদের ভাষায় অনুবাদ করতে হবে। তো যাই হোক, আমরা অনুবাদ করব। এখন অনুবাদ কেমন হতে পারে, কত প্রকারের হতে পারে, অনুবাদের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অনুবাদকে মূলত দুই প্রকারে ভাগ করা হচ্ছে। কি কি? একটা আক্ষরিক অনুবাদ, আর একটা হচ্ছে ভাবানুবাদ। আক্ষরিক বুঝতেই পারছো যে একদম অক্ষর বাই অক্ষর, মানে একদম শব্দের পর শব্দকে অনুবাদ করা, আর আরেকটা হচ্ছে ভাবানুবাদ। এই দুইটার মধ্যে ভালো মন্দ বিষয়টা পড়ে। আসলে অনুবাদ বলতে, উৎকৃষ্ট অনুবাদ বলতে ভাবানুবাদকেই বোঝানো হয়ে থাকে। সেক্ষেত্রে আক্ষরিক অনুবাদের প্রয়োজন কেন? প্রয়োজন আছে ক্ষেত্র অনুযায়ী বা নানান জায়গায় এটা প্রয়োজন হয়। কোথায় প্রয়োজন হয় সেটা দেখব। তো প্রথমে আমরা দেখব আক্ষরিক অনুবাদ কাকে বলে। মূল ভাষার প্রত্যেকটি শব্দের প্রতিশব্দ ব্যবহার করে যে অনুবাদ করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলে। যেমন বলা হচ্ছে মূল ভাষার বাক্যশৈলী, বাণী, ভঙ্গি একদম হুবহু কি করা হবে, অনুবাদ করা হবে সব কিছুই। তো আমরা যেমন একটা উদাহরণ দেখি, মেনি ম্যান মেনি মাইন্ড। এই বাক্যের অর্থ যদি আমরা আক্ষরিক অনুবাদ করি তাহলে হবে কি, অনেক মানুষ অনেক মন।
যদি এইরকম করি তাহলে এটা আক্ষরিক অনুবাদ হবে, কিন্তু এতে অনুবাদ হবে বটে, কিন্তু ভাবার্থের দিকে দৃষ্টি দেওয়া হয় না। তাহলে এই ধরনের বাক্যর আক্ষরিক অনুবাদ না করাই ভালো। আমরা এটা বিদেশি প্রবাদ হিসাবে জানি, সেখানে এটা যেই অর্থে ব্যবহৃত হয় এর আক্ষরিক অনুবাদ করলে সেই অর্থটা আর প্রকাশ পায় না। তাই এটাকে আক্ষরিক অনুবাদ না করাই ভালো। আক্ষরিক অনুবাদ তাহলে কোথায় করা যেতে পারে? আক্ষরিক অনুবাদ করার ক্ষেত্রগুলো হচ্ছে আইন ও দলিল সংক্রান্ত বিষয়ের অনুবাদ আক্ষরিক অনুবাদ, অর্থাৎ এই দুইটা জায়গায় ভাবানুবাদের কোনো সুযোগ নেই। এখানে কি করতে হবে? একদম আক্ষরিক অনুবাদ করতে হবে। আর জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্যের ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ ততটা সার্থকতা বয়ে আনে না। কেন আনে না? যে এ সমস্ত জায়গায় একটা বিষয়কে, একটা নির্দিষ্ট জ্ঞানকে যখন আমরা বিশ্লেষণ করব তখন তার একটা বিশেষ ভাব তুলে ধরতে হবে, তাই সেখানে আক্ষরিক অনুবাদ কিন্তু ততটা সার্থক হয় না। এরপর আসে কি ভাবানুবাদ। ভাবানুবাদ কি? যে মূল ভাষার ভাব বজায় রেখে যে অনুবাদ করা হয় তাকে বলা হচ্ছে ভাবানুবাদ। অর্থাৎ এই যে আমরা মেনি মাইন্ড শব্দটার আমরা নিয়েছিলাম কি একটা অর্থ নিয়েছিলাম যে অনেক মানুষ অনেক মত, এটা ছিল আক্ষরিক অনুবাদ, কিন্তু মূল ইংরেজি ভাষায় এটা যে অর্থ প্রকাশ করে বাংলায় আক্ষরিক অনুবাদ করলে সেই অর্থটা আসে না। কিন্তু তার অনুবাদটা যদি এভাবে করা যায় যে নানা মুনির নানা মত, তাহলে কিন্তু এটা আক্ষরিক হচ্ছে না, কিন্তু ওখানে যে ভাবটা প্রকাশিত হয়েছে এই শব্দটা, এই বাক্যটার দ্বারাও সেই অর্থটা প্রকাশিত হচ্ছে, এটাতে অর্থ প্রকাশটা আরও বেশি শক্তিশালী হচ্ছে। তাহলে এক্ষেত্রে আক্ষরিক অনুবাদ না করে আমাকে কি করতে হবে? ভাবানুবাদ করতে হবে। আর অনুবাদের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে ভাবানুবাদই হচ্ছে কি শ্রেষ্ঠ অনুবাদ। ইংল্যান্ডের লেখক আলেকজান্ডার ফ্রেজার টাইটলার সৃজনশীল রচনা অনুবাদ প্রসঙ্গে কতগুলো বিষয়ের প্রতি আলোকপাত করেছেন। অর্থাৎ যখন এগুলো কোনো কিছু অনুবাদ করা হবে তখন তিনি তার জন্য কতগুলো বিষয়ের প্রতি আলোকপাত করেছেন। যেমন 1 নম্বর, অনুবাদের মূল কাজের শৈলী যতদূর সম্ভব বজায় রাখতে হবে। অর্থাৎ মূল কাজ বলতে আমরা মূল যে বিষয় থেকে অনুবাদ করছি সেই বিষয়টাকে কি করতে হবে? বজায় রাখতে হবে। অর্থাৎ সেখানে যে ভাব লেখক ফুটিয়ে তুলতে চেয়েছেন সেই ভাবটা অনুবাদের সময় অনুবাদককে কিন্তু সেই শৈলীটাকে কি করতে হবে? যতদূর সম্ভব হবে বজায় রাখতে হবে। পরিবেশ, ভৌগোলিক দূরত্ব, সংস্কৃতির কারণে হয়তো একটু পরিবর্তন হতে পারে, কিন্তু সেটা বেশি পরিবর্তন করা ঠিক হবে না। অনুবাদকের দুটি ভাষায় দক্ষতা থাকতে হবে। বিশেষ করে আমি প্রথমেই বলছিলাম যে যিনি অনুবাদ করবেন, যে ভাষা থেকে অনুবাদ করবেন সেই ভাষায় তার পুরো দক্ষতা থাকা লাগবে, আবার নিজের ভাষায় তো দক্ষতা থাকা লাগবে, না হলে তিনি সেই বিষয়টা যে ভাষা থেকে অনুবাদ করবেন সেই ভাষা সম্পর্কে না জানলে, দক্ষতা না থাকলে তিনি সেটা যেমন ভালো বুঝতে পারবেন না, নিজের ভাষাতেও তিনি সেটাকে সেই সুন্দর করে অনুবাদ করতে পারবেন না। এরপরে অনুদিত লেখকের উদ্দেশ্য সম্পর্কে অনুবাদকের স্পষ্ট জ্ঞান থাকতে হবে। অর্থাৎ যে লেখক গ্রন্থটা রচনা করেছিলেন তিনি গ্রন্থটা একটা উদ্দেশ্য নিয়ে রচনা করেছিলেন, তাই অনুবাদককে জানতেই হবে যে তিনি কি উদ্দেশ্যে রচনাটা বা সেটি লিখেছিলেন। জেনে যদি তিনি অনুবাদ করেন তাহলে কি হবে? অনুবাদটা সার্থক হয়। অনুবাদকের ভাষায় জটিলতা থাকা উচিত নয়, প্রচলিত এবং সাধারণ শব্দ ব্যবহার করতে হবে। অর্থাৎ জটিলতা এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দটা সাধারণে বুঝতে অসুবিধা হয়। আমরা যেসব শব্দ সচরাচর ব্যবহার করি সেই শব্দগুলোকেই কি করতে হবে? ব্যবহার করতে হবে। তাহলে ওনার মতামত অনুযায়ী এই কয়েকটা জিনিস কিন্তু অনুবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কি কারণে? যে একজন অনুবাদক, বিশেষ করে তোমরা নেকলেস গল্পে দেখবা যে ফ্রান্সের সংস্কৃতি বা সেখানকার মানুষের জীবনাচরণ যা, বা সেখানে লেখক যে বিষয়টা বোঝাতে চেয়েছেন, আমাদের অনুবাদক কিন্তু বিষয়টাকে আগে নিজে বুঝেছেন যে এটা দ্বারা এই ভাবটা ফুটিয়ে তুলতে চাওয়া হয়েছে।
তিনি কি করেছেন, এটাকে যখন বাংলায় রূপান্তরিত করেছেন তখন মূল ভাবটাকে অক্ষুণ্ণ রেখে এটাকে বাংলায় চেষ্টা করেছেন তিনি ওই একই ভাবটাকে বাংলায় ফুটিয়ে তোলার। তাই এর শৈলী যতটা রক্ষা করা দরকার রক্ষা করা হয়েছে। তারপরে লেখকের উদ্দেশ্য ছিল একটা বিষয়কে প্রকাশ করা। আমি নেকলেস গল্পের দিক থেকেই যদি বলি, সেটা সম্পর্কেও কিন্তু লেখক সফল হয়েছেন। কেন, যে তিনি একটা বিষয়কে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন, সেই বিষয়টা বাংলাতেও কিন্তু ফুটে উঠেছে। আর এটা এখানে ইংরেজি থেকে অনুবাদের সময় অনেক জটিল শব্দ চলে আসে, কিন্তু লেখক অত্যন্ত সার্থকভাবেই সেখানে কি করেছেন, সহজ সরল শব্দগুলো ব্যবহার করেছেন। এখন অনুবাদ করার নিয়মগুলো আমরা কিছু দেখব। বিশেষ করে অনুদ্ধৃত, অর্থাৎ যে বিষয়টিকে অনুবাদ করা হবে সেটিকে বারবার পড়ে বিষয়টাকে হৃদয়ঙ্গম করতে হবে। অর্থাৎ লেখক কি বোঝাতে চাচ্ছেন, সেই বোঝানো বিষয়টিকে কি করতে হবে আমার ভাষায়, আমি যে ভাষার মানুষের জন্য অনুবাদ করছি তাদের উপযোগী করে অনুবাদ করার জন্য আগে বিষয়টাকে বারবার পড়ে অনুভব করতে হবে। এরপরে অনুবাদ করার সময় সংশ্লিষ্ট বিষয়ের ভাবের প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটা তো এর আগেই বলা হলো বারবার। এরপরে শব্দ ধরে অনুবাদ না করে বাক্য ধরে অনুবাদ করা শ্রেয়। যেমন আমরা যদি শব্দ ধরে অনুবাদ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনুবাদের যে মান সেটা ক্ষুণ্ণ হবে। তাই বাক্যটাকে ওই ইংরেজি বাক্য বা যে ভাষা থেকে অনুবাদ করব ওই পুরো বাক্যটা দ্বারা যে মনোভাব প্রকাশিত হচ্ছে সেই ভাবটাই আমাকে নিজের ভাষায় ফুটিয়ে তুলতে হবে। এরপরে মূল অংশের প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তি অনুবাদের বেলায় অক্ষুণ্ণ রাখতে হবে। তাহলে আমরা দেখছি যে মূল অংশের প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তি অনুবাদের বেলায় অক্ষুণ্ণ রাখতে হবে। তো সে তো বটেই, আমরা যদি সেরকমভাবে না রাখি তাহলে মূল যে উদ্দেশ্য সেটাই কিন্তু ব্যাহত হবে। তাহলে আমরা অনুবাদ করার সময় কতগুলো নিয়ম ফলো করব। সেটা হচ্ছে অনুদ্ধৃত বিষয়টি বারবার পড়তে হয়, অনুবাদ করার সময় সংশ্লিষ্ট বিষয়ের ভাবের প্রতি লক্ষ্য রাখতে হয়, শব্দ ধরে অনুবাদ না করে বাক্য ধরে অনুবাদ করতে হয়, আর মূল অংশের প্রত্যক্ষ বা পরোক্ষ উক্তি অনুবাদের বেলায় অক্ষুণ্ণ রাখতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো আমরাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পারিভাষিক শব্দ এবং অনুবাদ সম্পর্কে এতক্ষণ আলোচনা করলাম। এই আলোচনার মাধ্যমে আমরা যেহেতু অনেক দূর আলোচনা করেছি, আমরা কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা হচ্ছে প্রথমে আমরা দেখি পারিভাষিক শব্দগুলো আমরা কিভাবে করতে পারি। যেমন আমরা পারিভাষিক শব্দের আগে আরও কয়েকটা বিষয় আলোচনা করে নিই। মূলে ক্রিয়ার যে কাল থাকে অনুবাদেও তা বজায় রাখতে হয়। মূলে ক্রিয়ার কাল, অর্থাৎ যদি অতীতকাল থাকে মূলে, তাহলে এখানেও অতীতকাল রাখতে হবে, সেটা বর্তমান বা ভবিষ্যৎকালে কিন্তু নেওয়া যাবে না। নামবাচক শব্দ অবিকল ব্যবহার করা যায়, যেমন আমরা নেকলেস গল্পে দেখেছি মাতিলদা বা এই যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এখানেও কিন্তু অবিকল ব্যবহার করা হয়েছে। অনুবাদের ক্ষেত্রেও পারিভাষিক দক্ষতা থাকা প্রয়োজন, অর্থাৎ এখানেও কিন্তু পারিভাষিক একটা দক্ষতা লাগবে, কারণ বাংলা ভাষায় আমি সেই শব্দটাকে অনুবাদ দিয়ে বা পারিভাষিক দুইভাবেই প্রয়োগ করতে পারি, যেহেতু এটাকে বাক্য ধরে ধরে প্রকাশ করতে হয়। এরপরে প্রবাদ প্রবচনের ক্ষেত্রে সমার্থক পরিভাষা ব্যবহার করা যেতে পারে। তো আমরা জানি যে টিট ফর ট্যাট, এখন এটাকে আক্ষরিক না করে আমরাকে কি করতে হবে, বাংলা ভাষায় দেখতে হবে যে ওই রকম প্রবাদ প্রবচন আছে কি না। যেমন আমরা এর অনুবাদ করতে পারি যেমন কর্ম তেমন ফল। এরপর অনুবাদ যাতে সহজ, সুন্দর ও সাবলীল হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। তো স্বাভাবিকভাবেই যদি সহজ, সুন্দর, সাবলীল না হয় তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে না, আর বোঝার জন্য সেটা হতে হবে। তো আমরা এবার পারিভাষিক শব্দের কিছু দেখি। যেমন আমি কয়েকটা অল্প কিছু দিয়েছি, যেমন ডেবিট, খরচ। এর খরচ শব্দটাকে ব্যয় করতে হবে, ব্যবহার করতে হবে। এখানে যদি আমরা আরেকটা শব্দ নিয়ে আসতে চাই তাহলে কিন্তু নিয়ে আসা ঠিক হবে না। ব্লু প্রিন্ট হচ্ছে নীল নকশা, এইড হচ্ছে সাহায্য, ফরম্যাট বিন্যাস সজ্জিতকরণ, হাইওয়ে মহাসড়ক, পেনাল কোড শাস্তিদানের বিধি, আরবান পৌর, হোয়াইট পেপার শ্বেতপত্র,
ফাইল, নথিপত্র। আমরা এই শব্দগুলোকে কিন্তু এইভাবে ব্যবহার করব। আমরা এরকম অনেক শব্দ দেখছি, আমরা এই শব্দগুলোকে এভাবে ব্যবহার করি। তো পারিভাষিক শব্দের চাইতে আমি বেশ কিছু এখানে দেখালাম তোমাদের, এগুলো প্র্যাকটিস করার জন্য বা আজকে যেগুলো পড়ালাম সেই পড়ার পরিপূরক হিসাবে আমি মূলত কিছু একটু অনুবাদ দেখাই। অনুবাদটা হচ্ছে কি, যেমন দেখো যে বলা হচ্ছে যে অনুবাদ করার সময় কিন্তু আমরাকে আক্ষরিক অনুবাদে যেতে হবে না, যেতে হবে কোথায়? ভাবানুবাদে। ভাবানুবাদে আমরা কিভাবে যাব এখানে একটু দেখি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা এখানে অনেস্টি, সততা হয় উত্তম নীতি। আমরা যদি এরকমভাবে করি তাহলে কিন্তু ভালো অনুবাদ হবে না। আপনাকে বলতে হবে কি, সততাই সর্বোত্তম পন্থা। অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। এখন একে আক্ষরিক অনুবাদ করলে একরকম দাঁড়াবে, আর যদি ভাবানুবাদ করি তাহলে দাঁড়ায় কি, সৎ ব্যক্তিকে সবাই শ্রদ্ধা করে। এভরিওয়ান ট্রাস্ট হিম, প্রত্যেকেই তাকে বিশ্বাস করে। নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট। বলছে যে সৎ না হলে কেউ জীবনে উন্নতি করতে পারে না। অ্যান অনেস্ট শপকিপার ইজ লাইকড ভেরি মাচ বাই হিজ কাস্টমার্স। একজন সৎ দোকানিকে তার ক্রেতাগণ খুবই পছন্দ করেন। এখন দেখো এই শব্দগুলোকে আমি ভাবানুবাদ করে যাচ্ছি, কিন্তু যদি একে আক্ষরিক অনুবাদ করি তাহলে এখন যতটা সহজে বোঝা যাচ্ছে তখন কিন্তু এত সহজে বোঝা যাবে না। তাই যখন অনুবাদ প্রশ্নে থাকবে, অনুবাদ করার সময় অবশ্যই সেটার কি করতে হবে, আক্ষরিক অনুবাদের পরিবর্তে ভাবানুবাদ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার মঙ্গল কামনা। ধন্যবাদ সবাইকে।